নমস্কার, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সুস্বাগতম কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজের এই বিশেষ মুখোমুখি অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমাদের সামনে আপনাদের সামনে হাজির হন বিভিন্ন অতিথিরা, এক এক ধরনের শিল্পী, এক এক ধরনের তাদের শিল্পসত্তা। 1996 সাল থেকে যে অনবরত আপনাদের গানের তৃষ্ণা মিটিয়ে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, কখনো ছোটদের গান, কখনো কিংবা সো কল্ড কোট আনকোট জীবনমুখী গান, যদিও বা লোপাদি কখনোই বলেন না যে তার গান জীবনমুখী গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, সব ধরনের গান তার থেকে আমরা পেয়েছি। এবং বহুবার তার গান কিন্তু সবথেকে বেশি হায়েস্ট সেলিং অ্যালবামও হয়েছে। এটা তো একটা দিক গেল, কিন্তু ব্যক্তিগতভাবে লোপাদির পার্সোনাল লাইফ নিয়ে আমরা হয়তো অনেকেই অনেক কিছুই জানি না, কিংবা অনেক গানের পেছন দিককার সৃষ্টির ঘটনাও আমরা জানি না। তাই আজকে সেই মানুষটিকেই সামনে সামনে পেয়েছি। লোপাদি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এর আগে তো আসার সুযোগ অনেকবারই হয়েছে, বহুবার গান গাইতে এসেছি, কিন্তু রেডিও স্টেশনেই প্রথম। একদমই প্রথম। তো এখানে ঢোকার সময়, বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় একটা অন্যরকম অনুভূতি হয় না? অবশ্যই হয়, কেননা আমি নিজে বিশ্ববিদ্যালয়ে ঢুকিনি, জানো তো, মানে MA পড়িনি গান গাইবো বলে, ছেড়ে দিয়েছিলাম। এখন আমার আবার পড়তে ইচ্ছা করে। আমার মনে হয় প্রতিভাবান শিল্পীদের ক্ষেত্রে এরকমই হয়, সে তুমি ক্রিকেটের সচিনই বলো কিংবা গানে লোপামুদ্রাই বলো। না, তুমি যার সঙ্গে যার তুলনা করলে ওটা খুব বাড়াবাড়ি হয়ে গেলে। এক্ষুনি বললে দেখো, সত্যি আমি বড় শিল্পী কেন, আমি শিল্পীই নই। তুমি একটা কাজ করো, আমি একটা কাজ করি। আমি এটাই ধরি যে গান গাওয়াটা আমার কাজ, আমার পেশা। ওই শিল্পী হওয়াটা খুব শক্ত গো। আমার মনে হয় শিল্পী হওয়া যে খুব শক্ত, এই কথাটা তোমার মুখে একদম যথাযোগ্য। তার কারণ তুমি কখনোই, মানে যখন শুরু করেছিলে নিজের কেরিয়ার একদম ছোটোবেলায়, হয়তো স্কুলে, সেই সময় কখনোই ভাবনি যে বড় হয়ে একজন সিঙ্গার হবে, প্রফেশনাল সিঙ্গার। আর আজকেও তুমি সবসময় সব জায়গায় বলো যে আমি এখনও শিখছি। না, শিখতে তো হবে, কেন আমি কিছুই শিখিনি। সত্যি কথা বলতে কি, আমি সিঙ্গার হব এটা ভাবিনি ছোটোবেলায়, ঠিকই একদম ছোটোবেলায়, কিন্তু একটু একটু বড়োবেলা, মানে ধরো ক্লাস 8-9-এ যখন পড়ি, তখন কিন্তু আমার একটা গান গাইবো, এটা একটা ইচ্ছে হয়ে গেছিলো। এই কারণেই যে তখন মনে হয়েছিল যে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গান গাওয়া। বাদ বাকি মানে আমাকে যদি কেউ ঠিক করে রান্না করতে বলে, আমি খুব খারাপ করব। তা সেই কারণে দেখলাম যে না, গান গাওয়াটাই সবচেয়ে ভালো। যদি কিছু হয় তখন আর রান্না টান্নাগুলো করতে না হলেও হতে পারে আর কি। তারপর বাড়িতে একটা, তোমার বাড়িতে তো সাংগীতিক একটা পরিবেশ ছিলই। আমাদের বাড়িতে গান সবাই ভীষণ ভালোবাসতেন। আমার জ্যাঠা জেঠিমা, আমার বাবা, আমার দিদিরা, আমাদের বাড়িতে প্রতি বছর মহালয়া হতো। মানে এরা এতটাই সিরিয়াসলি কাজ করা হতো। মহালয়ার আগের দিনকে হতো, যদিও আমি তখন খুব ছোট বা সদ্য আমার মানে আমি জন্মেছি। আমার দিদি সেখানে গাইতেন, দিদি আমার থেকে অনেকটাই বড়, বাবা ছিলেন মানে, এবং পাড়ার আশেপাশে অনেকেই ভালো গান করতেন ওইভাবে। কিন্তু আমার প্রতি বছর নৃত্যনাট্য হতো, একটা করে কোনো নাটক হতো, এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়েছে। কিন্তু আমাদের বাড়িতে পড়াশুনোটাই হচ্ছে জীবনের সব। কিন্তু গান বাজনাকে কেউ প্রফেশনালি নিতে পারেন, এটা আমার বাড়িতে একেবারেই ভাবার বাইরে ছিল। টাইম মেশিন যদি থাকতো সেই সময়, সেই কনজারভেটিভ বাড়ির সব থেকে কনজারভেটিভ তোমার বাবাও কিন্তু বলতেন না লোপা, গানটা তোর জন্য। সেই টাইম মেশিন ছিল না, মনে হয় সেরকম ডিসিশন নেওয়া হয়েছিল। বাবা মারা আজ নেই, বাবা ভীষণভাবে বিরোধিতা করেছিলেন, কিন্তু শেষে মানে লাস্টের দিকে বলতে, আমার বাবা এতটাই জেদি ছিলেন, আমারই বাবা, যে কোনোদিন আমার মঞ্চে গানও শুনতে যাননি। মানে এতটাই তার জেদ ছিল যে গাইতে দেব নাটা আর কি। তা সেটা আমারও অভিমান ছিল, বাবারও অভিমান ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমি সবাইকে না ডেকে ডেকে কার্ড দিতেন আমার গান, যে আমার মেয়ের গান আছে, শুনতে যাও। আর ফোন কোনো আসলে সবার আগে ফোনটা তুলে বলতেন, আমার মা হাসাহাসিও করতেন, বলতেন আমি লোপামুদ্রার বাবা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দেখলাম লোপাদির চোখটা একটু অন্যরকম ছলছল হয়ে গেল। জায়গা, এটা খুব সেন্সিটিভ জায়গা। যাই হোক, সত্যি আমরাও খুব ইমোশনাল হয়ে যাচ্ছি কথাটা শুনে। একদিক থেকে একটা জিনিস হারানো, আর আরেকদিক থেকে আরেকটা জিনিস পাওয়া, এটা বিরাট পাওয়া। আমার বাবা যদি ওটা না করতেন, না বলতেন, তাহলে কোনোদিনই গানটা এত জেদ করে করতেই পারতাম না। আচ্ছা, একটা জিনিস, আপনি তো অনেক গান করেন, অনেক ধরনের গান করেন, কিন্তু আপনার স্টাইলটা সবাইকার থেকে আলাদা। মানে অনেক ফিমেল সিঙ্গার রয়েছেন, কিন্তু আপনার স্টাইলটা সম্পূর্ণ আলাদা। তো সেরকম নচিকেতা যেরকম স্টাইলে করেন, বা সুমন চট্টোপাধ্যায় যেরকম স্টাইলে করেন, ওনাদের নাম দিয়েছে জীবনমুখী গান। তো আপনি কি নতুন কোনো নাম দিতে পারেন এই গানের? না, আপনার যে দেখো, জীবনমুখী গানও যেটা নাম দেওয়া হয়েছিল না, সেটা সুমনদার ক্ষেত্রে নাম দেওয়া হয়নি। সেটা নচিদা যখন এলেন তখন অ্যালবাম, মানে আমাদের তখন ক্যাসেট কোম্পানি বলবো, তখন সেই কোম্পানির থেকেই জীবনমুখী গানটা নাম দেওয়া হলো, যাতে করে একটা নতুন কিছু জীবনমুখী গানই বলা যায় কি?
সব থেকে বলতে গেলে যে আমার তো মরণমুখী না এটুকু বলতে পারি। না না, সেটা সেই জীবন মরণের কথাই নয়, কিন্তু আমার মনে হয় এবার কালই তোমায় খাবো, এর থেকে বড় জীবনমুখী কথা আর হতে পারে না। কারণ রামপ্রসাদ যেটা বলেছিলেন যে আমি খেতে পাচ্ছি না, তোমায় ডাকবো, তুমি আগে খেতে দাও, তারপরে বাদ বাকি কথা বলো। এবার গান নিয়ে কথা বলছে, তোমার ওয়েবসাইট যারা যারা দেখেছে সবাই জানেন, তোমার ওয়েবসাইটের জায়গায় লেখা রয়েছে, মানে ভুল হলে আমায় সংশোধন করে দিও তুমি, যে গান এবং কথা, সুর এবং কথা এই দুটোকে আলাদা করা যায় না। গান এবং তার মানুষ তার অন্তর্নিহিত অর্থটা। তো আমার মনে হয় তোমার গানের অ্যারেঞ্জমেন্টের যদি কথা বলি আমি, তোমার গানের কিন্তু এক একটা গানের অ্যারেঞ্জমেন্ট এক এক রকম। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, হল্লা রাজার দেশের তার অ্যারেঞ্জমেন্ট একদম মনে হচ্ছে একটা সিনেমা দেখছি, আবার বেনি মাধব মনে হচ্ছে যেন একটা কবিতা পড়ছি। তোমার তারপরে তোমার গানের মধ্যে অনেক সময় হিপ হপের প্রচন্ড প্রাধান্য দেখা যায়, মানে মনে হচ্ছে না বাংলা গান শুনছি, মনে হচ্ছে ইংলিশে একটা হিপ হপ শুনছি কিন্তু লোপাদির গলা। তো এক্ষেত্রে অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে তোমার কিভাবে ইনফ্লুয়েন্সড হও তুমি? বাড়ির সেই ভদ্রলোক কি খুব সাহায্য করেন? না, বাড়ির ভদ্রলোক তো সাহায্য করেন বলেই আমি দেখো আমি কিচ্ছু করতে পারি না, আমি না পারি লিখতে, না পারি সুর করতে, শুধু একটুখানি আমি ভীষণ ইউনিভার্সের জায়গা থেকে ভীষণভাবে সেই জায়গাটায় বিশ্বাসী যে ইউনিভার্স আমাকে এই ক্ষমতাটা দিয়েছে বলে আমি শুধু গানটা গেয়ে ফেলতে পারি। তুমি আমাকে যদি বলো এইভাবে গাও, গেয়ে ফেলবো, তাও যতটুকু আমার ক্ষমতা। মানে সব গান গাইতে পারি না। আমার যদি ভীষণ একটা ক্লাসিক্যাল গান গাইতে বলো, আমি গাইতে পারবো না, কারণ আমার সেটা আসে না। এটা তো বটেই, আমি ভীষণ লাকি যে প্রথম যার সঙ্গে এই গান গাইতে শুরু করেছিলাম সমীর চট্টোপাধ্যায়, বেনি মাধব তোমার বাড়ি যাবো যার সুর, বা ডাকছে আকাশ যার লেখা, বা হাল্লা রাজা যার লেখা। তিনি নাটকের মানুষ, একদম ক্লাস থিয়েটার, মানে একদম নাটক করতেন, নাটক সুর করতেন। তা সেই দিক থেকে আমার যে কোনো গানের মধ্যে এরকম একটা ছবির জায়গাটা উনি প্রথম গল্পপট, হ্যাঁ এটা একটা, এবং এই যে অ্যারেঞ্জমেন্ট যেটা হয়েছিল সেই অ্যারেঞ্জমেন্টগুলো উনি অনেকটা সময় বলে দেন যে এরমভাবে হবে। আর সবচেয়ে বড় কথা, বড় ছবির জায়গাটা সত্যিই জয়ের কাছ থেকে পেয়েছি। আমি ভীষণ লাকি যে সমীর চট্টোপাধ্যায়, দেখো নাও মানে এখন সমীর চট্টোপাধ্যায়ের বয়স ধরো 65 আপ, আর সেই ক্ষেত্রে জয় তার অর্ধেক বয়স এখন অলমোস্ট। তা সেই ক্ষেত্রে আমি দুটো জেনারেশনকে ভীষণভাবে পেয়েছি, এবং আমার ক্ষেত্রে যার জন্য কোনো রকম জেনারেশন মানে গ্যাপের জায়গাটা নেই, আমি সব রকমভাবে, এবং আমি তারপরে এখন যদি আরও ছোট কেউ আমাকে একটা মানে বলে চলো, আমি তাদের সঙ্গেও মনে হয়, আমার মনে হয় এই কারণেই কিন্তু তোমার গান টাইপ কাস্টেড হয়ে যায়নি। ও তো লোপামুদ্রার গান বয়স্ক লোকেরা শোনে, কিংবা লোপামুদ্রার গান বাচ্চারা, লোপাদির গান কিন্তু একটা গান বাচ্চারা শুনবেই না, আবার একটা গান এমন গান যেটা শুধু বাচ্চারাই শুনবে, মানে এরকম গান তোমার কাছ থেকে ভার্সিটালিটি কিন্তু প্রচন্ডভাবে পাওয়া যাচ্ছে। এটা আমাকে এক ভদ্রলোক বলেছিলেন, তিনি তার নাতনিকে নিয়ে গান শুনতে এসেছিলেন আমার। একটা প্রশ্ন আমি করব, যে আপনি তো বাঙালি শিল্পী, তো পশ্চিমবঙ্গে কাজ করছেন, বাঙালি শিল্পীদের নিয়ে কাজ করছেন, তো আমরা জানি কি বাঙালি একটা বাঙালিকে উঠতে দেয় না, তো এরকম প্রবলেম আমরা ফেস করতে হচ্ছে যে এরকম কোনো শিল্পী বা কোনো ডিরেক্টর, দেখো যদি কেউ শিল্পী হন, দেখো একটা কথা বলছি, এটা শিল্পী বলে নয়, প্রত্যেক মানুষ ভীষণ হিংসুটে। হ্যাঁ, তারপরে বাঙালিরা একটু বেশি না, এটা সবাই আছে, এটা আমরা বলি বাঙালি বাঙালি বটে। তুমি বোম্বেতে দেখো, সেখানে কিন্তু আরো বেশি, হয়তো আরো অনেক বেশি এটা চলছে, যে আমাদের এখানে অনেক ভেতরে ভেতরে চলছে, পেছনে চলছে, ওখানে সামনাসামনি চলে। তখন ওখানে প্রফেশনালিজমটা এত বেশি যে যেটা হবে সেটা সামনাসামনিই হবে, ঠিকঠাক ভাবে হবে। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, একটু যদি এটা না থাকে, ব্যাকবাইটিং যদি না থাকে, তাহলে মজা নেই, আর নিজেকে শান মারার সুযোগটাও কম একদম। আর আপনি বাংলাতে তো অনেক কম্পোজিশন নিজেই করেন। না, আমি কিচ্ছু করি না, বললাম না, আমি কিচ্ছু করি না, আমি শুধু গান। কিন্তু সেই মানুষটার কথা আমি শুনতে চাই, যে মানুষটা, একটা মার্কেটে খুব প্রচলিত কথা আছে লোপামুদ্রা মিত্রকে নিয়ে, যে মাঝে মাঝে ঘুম থেকে ভাঙিয়ে দেয় তোমায়, হয়তো দুপুরবেলা হোক কিংবা রাত্রিবেলা হোক কিংবা ভোরবেলা হোক, জাগিয়ে একটা গানের কর্ড শোনায় কিংবা একটা গানের সুর শুনিয়ে বলে দেখো তো কেমন লাগছে। ওটা মানে এখন একটু কমে গেছে, ওটা গোড়ার দিকে ছিল। আচ্ছা, সেরকম অদ্ভুত পাগলামি থেকেও তো অনেক গান বেরিয়ে এসছে, সেরকম একটা গানের কথা যদি বলো, সেরকম রাত্রে শোনানো একটা গান। রাত্রে শোনানোর গানই হচ্ছে তোমার যাও পাখি, একটা মাইলস্টোন। হ্যাঁ, একটা মাইলস্টোন একদম। আমার ধরো, আমি কোনোদিন ভাবিনি যে আমি যাও পাখির মতো একটা গান গাইতে পারবো, আমি কোনোদিন ভাবি। তার মানে এখন যেসব উঠতি সিঙ্গাররা রয়েছে, বিশেষ করে মহিলারা, তারা ভাবছে যদি জয়দার মতো একটা হাজবেন্ড পেতাম। না, হাজবেন্ড না পাওয়াই ভালো, বরং হ্যাঁ, না কোনো অসুবিধা না, আমাদের ক্ল্যাশটা কম, তার কারণ আমরা দুজনে ছাড়তে জানি। অসাধারণ। তার কারণ এইটা, মানে আমি তো ছাড়তে জানি, এটা ক্ল্যাশ হওয়ারটা সম্ভাবনা কম, কিন্তু আমার মনে হয় এটার মধ্যে একটা ভালো দিকটা অনেক, পজিটিভিটিটা অনেক বেশি। কারণ দেখো, আমার বাড়িতে কত শিল্পী আসেন গান করতে,
সে মানে আমার থেকে শুরু আমার জুনিয়র অনেক আসেন, তারা হয়তো অত ভালো গান গায়েন না, তারাও আসেন। তেমনি আমার বাড়িতে আমি শ্রেয়া নতুন একটা গান গেয়েছি, সেটাও শুনছি। হ্যাঁ, বা আরো বড় যারা রয়েছেন সকলের গান শুনছি। মুম্বাইতে কি কোনো কাজ করার ইচ্ছা নেই, মানে হিন্দি ভাষায় বা অন্য কোনো? না, প্লেব্যাক সিঙ্গার বাংলায় থাকে না, এটা কি অভিমান? না না না, আমাকে যদি কেউ ডেকে নিয়ে যান, যদি প্রথম কথা দেখো আমি হিন্দিটা না খুব ভালো বলতে জানি না। একটা জিনিস যেটা করতে যাব যেটা করব বলে ভাববো, ওটা আসলে কোনোদিনই ভাবিনি যে করব। বাংলাতেই করার ইচ্ছা না, হ্যাঁ, আর কি বলতো এখানে জায়গাটা পেয়ে গেছিলাম তো। ছবিতে গান গাইতে আপনি গাইবেন? হ্যাঁ, কেন গাইবো না? আমাকে যদি হিন্দিতেও কেউ বলে যে তোমাকে আমি প্রপারলি শিখিয়ে নিচ্ছি হিন্দি, তুমি গাও। আপনার কেমন লাগে? মানে এখনকার নতুন যে বাংলা সিনেমার একটা ফেজ বদল হয়েছে রিসেন্টলি, খুবই ভালো, কয়েকটা গান তো অসম্ভব। আর আমি অ্যারেঞ্জমেন্টের দিক থেকে বলবো যে তুমি একজন শিল্পী, তো তার অ্যারেঞ্জমেন্ট নিজের ইচ্ছাতেই করে মূলত। তোমার অ্যারেঞ্জমেন্টে কিন্তু এই জিৎ গাঙ্গুলির যে এখন যে টেকনোলজিক্যালি অ্যারেঞ্জমেন্টটা অনেক এগিয়ে গেছে, সেটা কিন্তু আভাস অনেক আগেই তোমার গানে পাওয়া গেছে, অনেক আগে পাওয়া গেছে। যেটা প্রাইভেট অ্যালবাম এখন সিনেমায় হচ্ছে, বেসিক অ্যালবাম ছিল, এখন ফিল্মে সেটা চলে এসেছে। 16খানা বেসিক অ্যালবাম রিলিজ করা হয়ে গিয়েছে, আরো বেশি মনে হয় এখন, আরো বেশি এখন। রবীন্দ্রসঙ্গীত আর এই বেসিক অ্যালবামে মানে তোমার আধুনিক গানে এর মূল পার্থক্য তোমার কি মনে হয়? একদম না, এটা গোড়ার দিকে পার্থক্য ছিল, যখন রবীন্দ্রসঙ্গীতটা একদম ট্রেডিশনালি অন্যরকমভাবে গাইতাম। কিন্তু বিস্ময়ে HMV থেকে প্রথম অ্যালবাম বেরিয়েছিল, সেই অ্যালবাম থেকে আমরা রবীন্দ্রসঙ্গীত নিয়ে একটু অন্যরকমভাবে কাজ করার চেষ্টা করছি। এবং এখন লাস্ট যে অ্যালবামটা আমার বেরিয়েছে, আনন্দদা এক্সট্যাসি, এই আমি এখন রবীন্দ্রসঙ্গীতকে কোনোভাবেই আমার আধুনিক গানের থেকে আলাদা করতে পারি না। এবং আমার মনে হয় এটা খুব অন্যায়, তার কারণ এরকম একজন মানুষের কাজ যিনি বিশ্বব্যাপী যার প্রতিভা, এবং তা শুধু তাই না, মানে এত আধুনিক মানুষ, তাকে কেন আমরা আমাদের মতো করে শুনবো না, কেন আমাদের মতো করে দেখবো না? আপনি বলছেন কি আলাদাভাবে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কিন্তু তুমি গায়কের দিকটা কিন্তু একদমই কাছাকাছি রাখার চেষ্টা করেছো। গায়কিটা কিন্তু আমার চিরকালই রবীন্দ্রনাথের গায়কি, হয়তো প্রথম দিকে একটু কিছু তফাৎ ছিল, কিন্তু আমি রবীন্দ্রসঙ্গীতকে না কোনোদিনই আলাদা করে আমার গানের থেকে ভাবতে পারি। দেখো আমার বেনি মাধব তোমার বাড়ি যাব ভীষণভাবেই রবীন্দ্রিক কীর্তনের ইনফ্লুয়েন্স, সেই ক্ষেত্রে কৃষ্ণকলির সঙ্গেও তার একটা অসম্ভব, মানে সেও একজন কালো মেয়ে, আমার কিন্তু মাথায় ওগুলো সেম ভাবে কাজ করেছে। বেনি মাধবের প্রসঙ্গ যখন এলো, আমার মনে হয় আর কোনো প্রসঙ্গে এখন আনা যাবে না। এই এখন একটা ছোট্ট বিরতিতে আমরা যাব, বিরতি থেকে ফিরে এসে জানবো সেই গানটা, যে গানটা লোপামুদ্রা মিত্রকে আজকে লোপামুদ্রা মিত্র করার পেছনে একটা বড় ভূমিকা নিয়েছে বেনি মাধব, সেই গানটা কিভাবে তৈরি হয়েছিল, পরিকল্পনা নিয়ে অনেক কথা হবে এই ছোট্ট বাণিজ্যিক অন্তরালের পর। আমার নাম টিনটিন, আমার সঙ্গে রয়েছে দেবব্রত, আর সঙ্গে রয়েছেন এই দুই বিশেষভাবে অজ্ঞের সঙ্গে সত্যি সত্যি গানের একজন বিশেষজ্ঞ রয়েছেন লোপামুদ্রা মিত্র। এক্ষুনি ফিরে আসছি। নমস্কার, আমি সব্যসাচী চক্রবর্তী। আপনারা শুনছেন 90.8 JU রেডিও, কমিউনিটি রেডিও। JU রেডিও 90.8 এ আমরা মাঝে মাঝেই শুনে থাকি। আমি আশা করব যে আপনারাও শোনেন, এবং রেডিও শোনাটা নিজের মস্তিষ্কের পক্ষে খুবই ভালো। কারণ আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে শুধুমাত্র ছবি বই দেখার সময়টা শেষ হয়ে গেছে, সেটা ছোটবেলাকার সময়। যদি বড় হয়ে থাকেন, যদি বুদ্ধি বিবেচনা ব্যবহার করার ইচ্ছে থাকে, তাহলে বই পড়ুন, রেডিও শুনুন, শুনতে থাকুন 90.8 JU কমিউনিটি রেডিও। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানছি না, মানবো না, মানছি না। এই থামেন, দুধ তারিখি সকাল থেকে পলিটিক্স কই রাখা গেছে। আমার এক দোকানে এক কাপ চা বিক্রি হলো না ওগুলোইকা। ও কবিতা দা বাবু, এটা শোনান না একটা কবিতা? ইস অসভ্য, এই গায়ে হাত দিও না তো। ওই কবিতাটা শোনান না, যার জন্য আপনি নোবেল না ওই কদবেল পুরস্কার পাইছেন। না, বলতে পারবো না। ইস। আর এখন আমাদের মধ্যে আসছেন বন্ধুগণ, মহাকবি শ্রী শ্রী ছিটকানি দে। মহাকবির কবিতা নাম্বার 32। উপরি খোলা আকাশ, নিচে সবুজ ঘাস, মাঝখানেতে আমি তুমি। ধপাস। এই কেমন লাগলো? আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU at 90.8 megahertz, 90.8 megahertz, কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ।
শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্জ। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি শিল্পী লোপামুদ্রা মিত্র। এই নামটাই যথেষ্ট, কোনো ইন্ট্রোডাকশনের দরকারই নেই। আপনারা যারা যারা জানেন না বলে দিই, লোপাদি কিন্তু ছোটোবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত শিখেছেন, নজরুলগীতি শিখেছেন, ক্লাসিক্যাল মিউজিকে তালিম নিয়েছেন, আরও তো অনেক কিছু। হ্যাঁ, শিখেছি। খুব ছোটোবেলায় গীতবিতানটাই শিখেছি এবং বাবার কাছে শিখেছি। তারপরে যখন বুঝতে পারলাম যে না, গানটা গাইতে গেলে শেখাটা ভীষণ জরুরি, না শিখলে কিছু হয় না। আচ্ছা, একটা প্রশ্ন আমার করতে ইচ্ছে, যাদের শেখার সঙ্গতি নেই, তারা ক্লাসিক্যাল শিখতে পারে না, রবীন্দ্রসঙ্গীত শিখতে পারে না, তারা কি কোনো শিল্পী হতে পারবে না? দেখো, একটা কথা বলি, এখনো সেরকম মানুষ আছেন যিনি বা যারা মানে ধরো আমার কথা, আমি শেখানোর বিশেষ, আমি একেবারেই ও যেটা বললাম সঙ্গীতের বিশেষজ্ঞ, আমি একেবারেই নই। আমি বাই হার্ট গান করি, আমি ভেতর থেকে গান গাইতে ভালোবাসি বলে তাই গান গাই, এবং আমার গান আমার মধ্যে আসে। প্রথম কথা, গান নিয়ে মানুষ জন্মায়। একদম একদম। উদাহরণস্বরূপ যদি বোঝাতে হয়, মানে এই যে রাস্তায় ঘাটে, কিশোর কুমার তো একটা অন্য দিক। আমি বলবো যে অন্য ট্যালেন্ট। তুমি যদি শান্তিনিকেতনে যাও, রাস্তার ফুটে যারা হয়তো মালা বিক্রি করছে, কিংবা যারা হয়তো একদম অশিক্ষিত, কখনো জানে না, তারা যখন একটা নতুন সুর বাঁধে, তারা কিন্তু সাংগীতিক পরিকাঠামো জেনে সুরটা বাঁধে না, তারা কিন্তু যা সুরটা বাঁধে সুরের মতো করে, কিন্তু সেটা কিন্তু স্কেলে পড়ে যায়। কিন্তু একটা ট্রেনিং এর না দরকার আছে, জানো তো, না হলে কোনোদিন। এটা নিয়ে আপনি কি ভেবেছেন যে বাচ্চাদের বা কিছু ছোটদের না, আমি ছোট্ট করে আমি এখন সবচেয়ে বড় কথা যেটা মনে করছি যে গান গাওয়ার থেকেও বর্তমান যা পরিস্থিতি, তাতে আগে যারা গান গাইবে তাদের মনগুলোকে ঠিক একদম, আগে মানুষ হও, তারপরে গান গাইবে। এখন গান গাইতে শুরু করার আগেই তারা ভাবছে কবে রোজগার করবো, একদম কবে নাম করবো, কবে। একদম একদম একদম, মানে মানুষ হওয়াটা খুব জরুরি। এইটা এখন ভীষণ জোর দেওয়া উচিত। আর গান শোনার ক্ষেত্রেও সেটা রিফ্লেক্ট করে। কথা বলছি যে তুমি বললে না শেখার কথা, আমিও তো ধরো অরুণ ভাদুরীর কাছে শিখেছি, সুকুমার মিত্রের কাছে শিখেছি, অনেক সুবিনয় রায়ের কাছে শিখেছি, সুবিনয় রায়ের কাছে রাজ্য সঙ্গীত একাডেমিতে শিখেছি। তোমার যদি শেখার ইচ্ছে থাকে না, আর গুরু যদি এখনো তেমন মানুষ আছেন, যদি তিনি বোঝেন যে এর সঙ্গতি নেই, কারণ প্রত্যেকেই অনেকেই কষ্ট করে বড় হয়েছেন, তুমি সেই হেল্পটা পাবে। আমি এই প্রসঙ্গে বলি যে এরকম অনেক কথাই আছে যে প্রত্যেক শিল্পী, তোমার কথাও আমি বলতে পারি, তুমি এমন জায়গাতেও যাও যেখানে গেলে হয়তো তোমার আর্থিকভাবে কোনো লাভ হবে না, কিংবা যেই প্রজেক্টে কাজ করলে তো আর্থিকভাবে সেরকম লাভ হবে না, সেক্ষেত্রে তুমি করো ভালোবাসার ক্ষেত্রে। দেখো, আমি প্রোগ্রাম করি, সেইটাই আমার মূল পেশা। সেই ক্ষেত্রে অনেক কিছুই করি, আবার অনেক কিছুই মনের তাগিদে আমি করি, কারণ আমার কাছে আমার প্রচুর জিনিসের প্রয়োজন নেই। আমার বাঁচতে গেলে আমি বিশ্বাস করি না যে কোটি কোটি টাকার দরকার। সিম্পল লিভিং। হ্যাঁ, সিম্পল লিভিং আমি ভীষণ বিশ্বাস করি, যে কারণে আমি এটুকু জানি যে কতটুকু করতে, কি আছে কি হবে সে পরে ভাববো, দূর ও ঠিক ডাল ভাত জুটে যাবে। সবসময় সিম্পল জিনিসই মানুষকে আকর্ষিত করে, সে সিনেমা হোক, গান হোক, সাহিত্য হোক। সিম্পল জিনিসই যুগ যুগ ধরে হিট, কঠিন জিনিসই ফ্লপ, এটাই বাস্তব। আচ্ছা, বেনি মাধব গানটা নিয়ে কথা হচ্ছিল। বেনি মাধব গানটা তো মানে লোপামুদ্রা মিত্র আর বেনি মাধব গানটা বা কবিতাটাকে কিন্তু আলাদা করা যায় না, তো সেই গানটার সম্বন্ধে যদি কিছু বলো। অ্যারেঞ্জমেন্টটা মানে কিছুই অ্যারেঞ্জমেন্ট নেই, অথচ অ্যারেঞ্জমেন্ট। রেকর্ডিং এর সময় তো তখন কিছুই অ্যারেঞ্জমেন্ট ছিল না, বা এখন যখন আমি লাইভ শোতে গাই, কিছুই না, একটা জাস্ট কর্ডস বা পিয়ানো একটা কিছু থাকে, আমি জাস্ট গানটা গাই, এটা একটা ইমোশন। বেনি মাধব তোমার বাড়ি যাব ইজ আ লাভ সং, মানে এটা কোনো প্রতিবাদ নেই, কিছু নেই আমার এর মধ্যে। এখন আর আমি প্রতিবাদ খুঁজে পাই না। যখন ছোট ছিলাম, যখন প্রথম দিকে গাইতাম, তখন বেনি মাধব কেমন হবে, আমিও যদি নষ্টমে হইতে, খুব প্রতিবাদ খুঁজে পেতাম। এখন সে জায়গাটাই মনে হয় যে এখন যেটা ভীষণ অভাব, দেখো আমরা কেউ এরকমভাবে ভালোবাসতে পারি না। এখন ভাবতে পারা যায় যে আমি একটা ভালোবাসা নিয়ে আঁকড়ে বসে আছি, চাওয়া পাওয়াহীন ভাবে। এখন আমার মনে হয় মেয়েটি বাধ্য হয়েছিল বসে থাকতে, সেই জন্যই সে তার এখনো মনে আছে সেই বেনি মাধবের কথা। কিন্তু সেই সময় গানের প্রত্যেকটা নোটে, প্রত্যেকটা জায়গায়, মানে তোমার গলায় ছিল অ্যারেঞ্জমেন্ট। আমার মনে হয় না সেই গানটা আবার যদি তোমায় তৈরি করতে বলা হয়, তুমি মনে হয় সেম ভাবে করতে পারবে। ওটা সমীর চট্টোপাধ্যায়ও নিজেও বলেন যে এটা আর হবে না, তৈরি করতে পারবো না। ওটা উনি যেটা তৈরি করেছিলেন একবারই বেরিয়ে গেছে, ওটা না একটা মানে হয়ে যায়, মানে আরো ভালো হবে, আরো খারাপ হবে, ওই জিনিস আর হবেই না। না, ওটা কারোরই বোধহয় ওইরকম সেম জিনিস ওটা আর হয়। আচ্ছা লোপাদি, তোমায় যদি একটা গান বাজতে বলা হয়, মানে জীবনের শেষ মুহূর্তে যদি বলা হয় তুমি তোমার সব গানের মধ্যে একটা গান বাছো, তুমি কি বেনি মাধবকেই বাজবে নাকি অন্য কোনো গান? যদি আমাকে তুমি জিজ্ঞাসা করো যে তুমি আজকে এই জায়গাটায় রয়েছো, তোমাকে সবাই চেনে, তুমি সব মানে গান গাইছো, সেটার জন্য তুমি কাকে বাজবে, তাহলে আমায় বেনি মাধবকে বাজতেই হবে, কোনো সন্দেহ নেই। আর যদি তুমি বলো যে তুমি তোমার মতো করে আজকে, মানে তখন মানে
এই মুহূর্তে আমি জানি না আজকের থেকে 5 বছর পরে বা 10 বছর পরে বা 2 বছর পরে কি বলবো, কিন্তু আমার বাঁচতে ইচ্ছে করে যাও পাখির মতো করে। সত্যি যাও পাখি গানটা মানে সত্যি আরেকটা মাইলস্টোন হতে পারতো। আমার পার্সোনালি মনে হয় যাও পাখি গানটা কিন্তু একটা রিজিনাল গান হয়ে বেঁচে থাকতে পারে না, গানটার প্রতি অবিচার হচ্ছে। আমার মনে হয় খুব শিগগিরই এটা ন্যাশনাল লেভেলে কিংবা ইন্টারন্যাশনাল লেভেলে যাওয়া উচিত। আমি একজন শ্রোতা হিসেবে এটা বলতেই পারি। যাও পাখি গানের অ্যারেঞ্জমেন্টটাই যদি দেখা হয়, এটা শুধু মানে একটা রিজিনাল অ্যারেঞ্জমেন্ট নয়, অ্যারেঞ্জমেন্টের আসলে যে কোনো গানই যখন কথা সুর গাওয়া কমপ্লিমেন্ট সঙ্গে এক জায়গায় মিলে যায়, তখন কিন্তু সেই গানটা সার্থক হয়। কোনো কথা সুর আপনি পান, অথচ সেই ডাইরেক্টরের ধরুন সঙ্গতি নেই, কি আপনাকে অত হাই পেমেন্ট দিয়ে বা কিছু করে সে রেকর্ডিং এই একটা কথা বলি, আমরা গান বাজনা এখন করি, আমরা বাংলা গান যারা গাই, আমাদের আর্থিক জায়গাটা আমাদের কিন্তু চালিয়ে নিতে, আমাদের এখনো মান্থলি প্রচুর শোজ করতে হয়। তার কারণ আমি বিশ্বাস করি আমার সঙ্গে আরো 20 জন ছেলের 20টা ফ্যামিলি, একদম। আর সুতরাং আমাদের পয়সার জন্য কাজ করতে হয়, এটা খুব মানে ওপেনলি সবার সামনে বলতে পারি। কারণ আজকে যদি আমাদের আর্থিক জায়গাটা একটুখানি আমরা অন্য যে কোনো ভাষায়, ধরো সাউথের কোনো আঞ্চলিক ভাষায় গাইতাম বা ন্যাশনালি তো ছেড়েই দাও, হিন্দিতে আমার যে কটা গান হিট আছে, যে এর একটা গানও যদি আমার হিন্দিতে থাকতো, তাহলে আমি আজকে লোপামুদ্রা কোন জায়গায় থাকতাম। যদি কেউ অফার দেয় আপনি গাইবেন তো? যদি ভালো লাগে আপনার যদি গান গাইবো না, গেছি, এরকম প্রচুর কাজ করেছি। আচ্ছা লোপাদি, সময় আজকের মতো প্রায় শেষের দিকে একদম। আচ্ছা আমি একটা প্রশ্ন করবো লাস্ট, একটা বাঙালি হয়ে, আপনার চোখে সেরা বাঙালি মিউজিক ডিরেক্টর কি? অনেকে আছেন, আমি বলতে পারবো না। ঠিক আছে, এমন একজন যার সঙ্গে কাজ করার সুযোগ হয়নি অথচ কাজ করতে পারলে তুমি ধন্য মনে করতে নিজেকে? কত নাম বলবো, একজন ধরো এসডি বর্মন, আরডি বর্মন, সলিল চৌধুরী, এখন যারা কাজ করছেন নচিকেতা ঘোষ, ওনারা তো সব গ্রেট। মানে এখন যারা কাজ করছেন বাঙালি মিউজিক ডিরেক্টর, যেমন শান্তনু মিত্র আছেন। ও আচ্ছা, বোম্বের ক্ষেত্রে বাঙালি মিউজিক ডিরেক্টরের ক্ষেত্রে অবশ্যই শান্তনু, প্রীতম, যে কেউ ডাকলে আমি গাইতে। মানে কমার্শিয়াল জায়গায় সবসময় না নেই, কোনো জায়গাতেই না নেই, মানে কমার্শিয়াল হোক নন কমার্শিয়াল হোক, গান গাওয়ার ক্ষেত্রে না। যেটা আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হলো আপনার ইয়াংস্টারদের প্রতি একটা মেসেজ, যে নতুন যারা আসছে জীবনে আসতে চায়। এই প্রসঙ্গে আমি ট্যাগ কোয়েশ্চেন জুড়ে দিই। এখন কোনো কারোর কাছে গিয়ে কেউ জিজ্ঞেস করলে দাদা গান করি, প্রথমে বলে না 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 এই জিনিসটা একদম, গান জিনিসটা এখন করো না। কি করলে তাদের উন্নতি হবে, কি করে শিল্পী হতে পারে, কিংবা এই শিল্পী তুমি বললেই পটাক্সে তৈরি হয়ে যাবে না, এটা কিন্তু বিশাল লাকের ব্যাপার। তুমি ভীষণ, শুধু লাক না, সেই অনুযায়ী মানসিকতাও তৈরি করতে হবে, স্ট্রাগল করা, এবং ঠিক সেইভাবে গানকে মিউজিককে ভালোবাসতে হবে। শুধু টাকা পয়সা, ট্রেনিং তো অবশ্যই দরকার। যাই হোক, আজকে ট্রেনিং নিয়ে কথা হচ্ছে, তোমাকে সামনে পেয়ে একটা ট্রেনিং কিন্তু আমরা পেলাম। ট্রেনিংটা হলো যে এতগুলো অ্যালবাম রিলিজ করার পরেও কী করে এত হাম্বলি সবার সঙ্গে মিশে যাওয়া যায়, সেই ট্রেনিংটা কিন্তু আমরাও পেলাম। আর সেই ট্রেনিংটার জন্যই মনে হয় লোপামুদ্রা মিত্র সবার কাছে লোপাদি, তোমাকে ধন্যবাদ কিংবা কৃতজ্ঞতা জানাবো না, যদিও বা স্ক্রিপ্টে লেখা আছে কৃতজ্ঞতা ধন্যবাদ জানানোর জন্য। একদম জানিও না, আমিও কাউকে জানাই না, আমারও কাছের যারা হয়ে যায় তারা আমাকে। আমরা তাহলে যাও পাখি গানটা দিয়েই শেষ করতে পারি। আচ্ছা, তার আগে আমরা চাই শেষ তোমার মুখ থেকে কথা শেষ হোক, যাও পাখি গানটা নিয়ে যদি শ্রোতাদের কিছু বলো, কিংবা শ্রোতাদের যদি কিছু বলতে চাও তুমি। ওই যে যতদূর বুক গেছে, যতদূর কেউ কাঁদতে চায়, তারাদের রেণু মেখে কল্পনা যাবে যত দূরে, অতটাই ভালোবাসতে হবে। এবং ভালোবাসার বস্তুটা কমে যাচ্ছে, এবং আমি আমার শ্রোতা, অশ্রোতা, কুশ্রোতা, না শ্রোতা, প্রত্যেককে একটা কথাই বলবো যে ভালোবাসো, ভীষণ ভালোবাসো। তারাদের রেণু মেখে কল্পনা যাবে যত দূরে, তারাদের রেণু মেখে কল্পনা যাবে যত দূরে। যাও পাখি, যাও তুমি উড়ে, যাও পাখি, যত দূর বুক গেছে, যত দূর চোখ ভেসে যায়, যত দূর শোক আছে, যত দূর কেউ কাকে চায়,
ডগা থেকে মহাকাশে ছুটে চলে ছায়া